আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দর্শক, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে যে আসলে এই যে বৈঠক শেষ হওয়ার পরপরই আসলে জানা যাবে যে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া কিন্তু এই ইসলামী আন্দোলন ছাড়া মূলত এই বৈঠক করছেন 10 দলীয় জোট। এখানে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে শেষ পর্যন্ত ভেঙে গেল। বিভিন্ন খবরে প্রকাশিত হয়েছে যে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন জামায়াতের জোট থাকছে না। আজই আনুষ্ঠানিকভাবে এই খবরটি আসলে জানিয়ে দেওয়া হবে। গত এক সপ্তাহ ধরে জোট শরিকদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে কমপক্ষে 80 আসন না ছাড়া হলে তাদের পক্ষে জোটে থাকা সম্ভব নয়। এই পরিস্থিতিতে জামায়াত ও ইসলামী আন্দোলন ছাড়া জোটের অন্য শরিকরা আলাদাভাবে বৈঠক করেন। সেখান থেকে খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মামুনুল হক আবারও চরমোনাইয়ের পীরের সঙ্গে যোগাযোগ করেন। আসন বন্টন নিয়ে মধ্যস্থতার চেষ্টা করে তিনি ব্যর্থ হন। গভীর রাতে জামায়াতের একজন নেতাকে পুরো পরিস্থিতি অবহিত করেন মাওলানা মামুনুল হক। জোটের একাধিক শরিক ও জামায়াত ইসলামী নেতাদের সাথে আলাপ করে জানা গেছে চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে জোটে থাকা সম্ভব হচ্ছে না। চরমোনাইয়ের পীরের দল জোটে না থাকলেও অন্য সব দল জোটে থাকছে বলে নিশ্চিত করেছেন শরিক দলের একাধিক নেতা। অর্থাৎ 11 দলীয় জোট এখন 10 দলীয় জোট হতে যাচ্ছে। অর্থাৎ এই 10 দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ যারা রয়েছে আসলে তাদের সঙ্গে কিন্তু একটা বৈঠক চলছে। বাংলাদেশ জামায়াত ইসলামের যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু সেই বৈঠক কিন্তু চলমান রয়েছে। আমরা আসলে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকটি শেষ হবে। শেষ হওয়ার পর এখানে যদি একটু আপনাদেরকে দেখিয়ে রাখি যে গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে সেই 1 ঘন্টা আগ থেকে কিন্তু এখানে অপেক্ষা করছেন। বেশ কিছু জামায়াতের নেতা কর্মীরা কিন্তু আশেপাশে রয়েছেন যে এই 10 দলের ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া যে 10 দলের যে এই যে জরুরি বৈঠক, হঠাৎ করে জরুরি বৈঠকটা আসলে বসেছেন জামায়াতের অফিসে, এটি হয়তো বা বৈঠক শেষে জানা যাবে। আমি যদি একটু আপনাদেরকে যে আরেকটি তথ্য যদি দিয়ে রাখি দর্শক, সেটি হচ্ছে এই জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে যে 10 দলের যে শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দরা যে বৈঠক করছেন, আমরা জানতে পেরেছি খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। ঢাকা 11 আসনের এই যে জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই ভবন থেকে বের হয়েছেন রাশেদ প্রধান, তিনি বের হয়েছেন, কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কথা বলেনি। তিনি বলেছেন যে আমরা পরে জানাবো। আসলে এখন অবধি পর্যন্ত যেটি ধারণা করছি বা আমরা যেটি ভেতর থেকে যে খবরটি আসছে সেটি এখন অবধি পর্যন্ত এই বৈঠক কিন্তু চলমান রয়েছে। বৈঠক শেষে আসলে সিদ্ধান্ত জানা যাবে কি সিদ্ধান্ত হয়েছে। পুরো বিষয়টি যদি আমি আবারও একটু জানিয়ে রাখি আপনাদেরকে, জোটের একাধিক শরিক ও জামায়াতে ইসলামী নেতাদের সাথে আলাপ করে জানা গেছে চরমোনাইয়ের পীরের দল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে জোটে থাকা সম্ভব হচ্ছে না। চরমোনাইয়ের পীরের দল জোটে না থাকলেও অন্য সব দল জোটে থাকছে বলে নিশ্চিত করেছেন শরিক দলের একাধিক নেতা। অর্থাৎ 11 দলীয় জোট এখন 10 দলীয় জোট হতে যাচ্ছে। খেলাফত মজলিসের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান জোটের অন্য শরিকরা ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে একমত হয়েছেন। তিনি আরও জানান নতুন করে কিছু আসনে বিন্যাস হতে পারে, তবে তাতে কোনো সমস্যা হবে না। জোটের একাধিক নেতা জানিয়েছেন জোটের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যোগদানের পর থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চাপ বাড়তে থাকে। এনসিপির জোটে যোগদানকে স্বাভাবিকভাবে নিতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপর দলটি দাবি করে 143টি আসনে তাদের বিজয়ী হওয়ার মতো সমর্থন আছে। এনসিপি ও জামাতের প্রভাবশালী নেতাদের আসন দাবি করে দলটি। প্রথমে ইসলামী আন্দোলনের জন্য 40 আসন ছাড়া হয়, পরে 45টিতে গিয়ে দাঁড়ায়। এর সঙ্গে 6 থেকে 7টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দেয়া হয়, কিন্তু ইসলামী আন্দোলন এবং আর 2-1টা বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি, এগুলো তাদের সাথে আলোচনা হয়েছে। তা আমার মনে হয় এর বেশি কিছু বলার নাই। তারা এগুলো বিবেচনা করবেন কমিশনে বৈঠক করে, সেটুকু আশ্বস্ত করেছেন। এগুলো পুরান বিষয় আবার বলতে হয়। এই যে পোস্টাল ব্যালট যেগুলো
সেদের জন্য পাঠানো হয়েছে। আমরা বলেছি আগের মতোই উদ্বেগ প্রকাশ করেছি, এখানে সঠিকভাবে বিবেচনা করা হয় নাই। যারা এই প্রণয়নের কাজে ছিল এবং প্রেরণার কাজে ছিল বা এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। এবং এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখ আসছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা, এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম এক্সারসাইজ হচ্ছে, এখানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারত, তবে যে ভুলভ্রান্তিটা হচ্ছে এখানে আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও নয়, সেটা প্রমাণিত হচ্ছে। তা এখন আমরা বলেছি এই বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। এই প্রবাসীদের কাছে যে সমস্ত ব্যালট পাঠানো হয়েছে, কিভাবে পাঠানো হয়েছে, তারা কিভাবে ভোট দিবে, ওখানে কিভাবে স্ক্যান করবে, আর এক জায়গায় যদি 200-300 ব্যালট পাওয়া যায় সেক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কি ব্যবস্থা নেবে, এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি। তারা তাদের ব্যাখ্যাটা দিবেন আপনাদের কাছে। আমার মনে হয় আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, তাদের সময় মতো দিবেন। একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছি যে ভোটার স্লিপ প্রদানের ক্ষেত্রে আমরা যেহেতু চাই অধিকাংশ ভোটার ভোটে অংশগ্রহণ করুক, দেশে সবাই চায়, তো সেই ক্ষেত্রে তারা যাতে তাদের ভোটের নাম্বারটা এবং প্রার্থীর নাম, প্রতীক ইত্যাদি পায় ভোটার স্লিপের মাধ্যমে, সহজ হয়। সেটা না করে তারা ভোটার স্লিপের মধ্যে বলেছে কোনো পার্টির নাম দেওয়া যাবে না, মার্কা দেওয়া যাবে না, এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না। এগুলো আমরা হচ্ছে পুনর্বিবেচনা করা দরকার। আচরণবিধি যেহেতু ইলেকশন কমিশন নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে, সুতরাং এই বিষয়টা বিবেচনায় নেয়া। কারণ প্রত্যেক প্রার্থী ভোটার স্লিপ দিবে, ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দিবে না দিবে, বাট তার জন্য সহজতর করা এটা উচিত। আমরা নির্বাচনকে যেন কঠিন না করি, সহজতর করি এবং অধিকাংশ ভোটার যেন ভোট দিতে পারে। আরও দুই একটি বিষয় আমরা আলোচনা করেছি, সেটা প্রেসে বলা ঠিক হবে না। আমার মনে হয় আমাদের উদ্যোগগুলো আমরা জানিয়েছি, আলোচনা করেছি। আর যে সমস্ত বিষয়গুলো এখন আপিল শুনানিতে চলছে, এই বিষয়গুলো যেহেতু অনেকটা আমরা বললে এটা সাবজুডিস হবে, সেই জন্য আমরা এখানে আলোচনা করছি না। আমাদের লয়ার আছে, তিনি এগুলো অ্যাড্রেস করবেন। আমার মনে হয় আমার আর কিছু বলার নেই। সন্ধ্যায় তো চেয়ারপারসনের সাথে প্রধান উপদেষ্টা একটা বৈঠক আছে, এই বিষয়টা এখানের সাথে রিলেটেড না, অন্য কোনো বিষয় থাকলে বলো। এই যে আচরণবিধি এখন যে মানা হচ্ছে না, এর আগে আপনাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এখনো বিভিন্নভাবে প্রচারণা করছেন, তাদেরকে সহযোগ করা। এই বিষয়টা নিয়ে কোনো কথা হয়েছে কি? আমরা পরিষ্কারভাবে বলেছি আগে, নির্বাচন কমিশনের অনুরোধে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্মান দেখিয়ে তার সফর স্থগিত করেছেন, এবং সেই সফরটা রাজনৈতিক সফর ছিল না, নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যও ছিল না। 2024 সালের গণ অভ্যুত্থানে শহীদ তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানানো, কবর জিয়ারত করার উদ্দেশ্যে ছিল। আমরা আচরণবিধির কারণে নয়, নির্বাচন কমিশনের অনুরোধে সেটা আমরা স্থগিত করেছি। এখন বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতারা বিভিন্নভাবে যে সমস্ত বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং মঙ্গল হচ্ছে, কিন্তু এই ব্যাপারেও আমি দেখছি যে নির্বাচন কমিশন নির্বিকার। তা আমরা আশা করব তারা এগুলো অ্যাড্রেস করবে। ধন্যবাদ। ওনারা ব্যাখ্যা দিবেন, পোস্টাল ব্যালটের ব্যাপারে ওনারা ব্যাখ্যা দিবেন। এবং আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদেরকে বলা উচিত, তা হলো পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। সেজন্য আমরা বলেছি যে সমস্ত নির্বাচনী এলাকায় যে কজন প্রার্থী থাকে তাদেরই তো মার্কা দিয়ে নাম দিয়ে ব্যালট হয়, সেই একই ব্যালট যেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালট হিসেবে ব্যবহার করা হয়। স্পষ্ট আমাদের প্রস্তাব দিয়েছি, কারণ সমস্ত মার্কাগুলো দিয়ে তো পোস্টাল ব্যালট সব কনস্টিটিউয়েন্সিতে পাঠানোর প্রয়োজন নেই, এবং সেটা দেশের মধ্যে সম্ভব নয়। আমরা নির্বাচনী এলাকার পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ব্যবহারের জন্য আমাদের একদম স্পষ্ট প্রস্তাব আমরা দিয়ে গেছি।
আশা করি সেটা তারা গ্রহণ করবেন, যেহেতু এটা যৌক্তিক। এরপর কাজল সাহেব কথা বলবেন।